মোশাররফ করিমের একটা নাটকে দেখছিলাম যে গুলশান 1 এবং 2 তার কাছে একই মনে হচ্ছিল এবং সে হারায় গেছিল আর কি। মানে গুলশান, ধরেন গুলশান 1-এ যাওয়ার কথা, গুলশান 2-এ চলে গেছে। গুলশান 2 এবং 1 কিন্তু গোলচত্বরটা প্রায় একই রকম। আমিও মানে প্রথম প্রথম কনফিউজড হয়ে যেতাম যে আসলে এটা 1-এ আসলাম নাকি 2-এ আসলাম। তো মোশাররফ করিমের ওই নাটকেও এরকম একটা সিনারি দেখা যায় যে সে হয়তো বা 1-এ আসার কথা, সে 2-এ চলে গেল ভুলে, তারপরে ফোনে আরেকজনের সাথে কনভারসেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে যে তুমি কোথায়, সে হয়তো বলতেছে 1-এ আছি বা 2-এ আছি, যে কোনো একটা হবে আর কি, মনে নাই পুরোটা আমার। তো কনসেপ্টটা এরকম। তো যাই হোক, সে বলল, তারপরে দেখা গেল যে সে আসলে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই। তো ডায়ালগের ধারাবাহিকতা একবার সে হয়তো এরকম বলে যে মানে কেউ ওই পাশ থেকে হয়তো বলে যে তুমি ঠিক আছো তো, সব ঠিক আছে তো, মানে কয় গুলশান 1-ও ঠিক আছে, গুলশান 2-ও ঠিক আছে, শুধু আমি ঠিক নাই। মানে আসলে তো গুলশান 1-এরও দোষ না, গুলশান 2-এরও দোষ না, আমরা যারা চিনতে পারতেছি না সমস্যাটা তাদের। আরেকটা এক্সাম্পল দেই যে আমি একবার এরকম একটা বন্ধুর বাসায় যাচ্ছিলাম, বন্ধুর বাসায় যাওয়ার পথে গুগল ম্যাপ তখন প্রথম প্রথম একটু ইউজ করি। তো গুগল ম্যাপে তার ঠিকানাটা দিলাম, ঠিকানাটা দিয়ে কোনো এক জায়গায় যাওয়ার সময় কোনো একটা জায়গায় গিয়ে টার্ন নিতে হবে, লেফট এবং রাইট এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো ধরা যাক ডানে যেতে বলতেছে, টার্ন রাইট। আমি তো সমস্যায় পড়ে গেলাম, একটু ডান দিকে যাওয়ার কথা বলতেছে ওই সময়টা। তো বন্ধুকে ফোন দিলাম, বন্ধু তো আমি একটু সমস্যায় পড়ছি, গুগল ম্যাপ ওপেন করছি, তো তোর বাসায় যাচ্ছি। তো হ্যাঁ, সমস্যা কোথায়? তো আমি বললাম যে বলে গুগল ম্যাপ কি বলে, শোন কোন দিকে যেতে, কোন রাস্তায় যেতে বলে। আমি বললাম যে তো টার্ন রাইট বলতেছে, ডান দিকে যেতে বলতেছে। কোথায়? তাহলে সমস্যা কি, ডান দিকে যা। এখন আমি বলতেছি যে আসলে ডানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না এরকম যাওয়ার মতো, আমি যে কোন দিকে হয়ে দাঁড়িয়ে আছি, কোন মুখে দাঁড়িয়ে আছি, সেটাই তো আমি বুঝতেছি না। গুগল ম্যাপের তো দোষ না। তাহলে এখানে পথ কিন্তু গুগল ম্যাপ আপনাকে আমাকে দেখাতে পারবে, কিন্তু পথটা চলতে হবে আমাদের নিজেকে। গুগল ম্যাপের দেখানো পথে যখন আমরা হাঁটবো, তখন সামনে কোনো একটা সমস্যা, ধরা যাক কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনাটাকে কিভাবে অ্যাভয়েড করে আমি সেফলি যেতে পারবো সেটা আমাকে ভাবতে হবে। কোনো একটা রাস্তা বন্ধ, সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে কিভাবে যেতে হবে সেটা আমাকে ভাবতে হবে। গুগল ম্যাপ পথ দেখালেই গুগল ম্যাপের দেখানো পথে আমি নির্বিঘ্নে ওইভাবেই যেতে পারবো এমন কোনো কথা নেই। এই যে যেতে যেতে আমাকে নিজের জাজমেন্ট কাজে লাগাতে হবে, নিজের থিঙ্কিংটাকে কাজে লাগাতে হবে। আমাদের আজকের বিষয় হলো যে আমাদের যে থিঙ্কিং অ্যাবিলিটি, চিন্তা করার যে শক্তি, চিন্তা করার শক্তি মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল কোনো থিঙ্কিং এমন না, পরিষ্কারভাবে কোনো বিষয় চিন্তা করা। আমাদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোকে পরিষ্কারভাবে আমরা কিভাবে গুছিয়ে রাখতে পারি, চিন্তা করতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আর এর সাথে আমরা এআইকে কানেক্ট করবো একটু একটু, কারণ এআই এর যুগে কিভাবে আমরা চিন্তা করতে পারি সেই বিষয়টা এখন ভাইটাল। ইন্টেলিজেন্স তো সবসময় ছিল, তাই না? ইন্টেলিজেন্স মানে আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধি আছে বলেই তো আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, হিউম্যান ইন্টেলিজেন্স যেটা আমাদের। কিন্তু এখন চলে আসছে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ইন্টেলিজেন্সে এখন একটা ধাক্কা মারামারি শুরু হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমাদের অরিজিনাল ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স। তো এই জন্য আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে এই যে থিঙ্কিং অ্যাবিলিটি, চিন্তা করার ক্ষমতা তো আমাদের আছেই, কিন্তু নতুন করে আবার এগুলো নিয়ে ভাবতে হচ্ছে কেন? নতুন করে আবার এগুলো ভাবতে হচ্ছে কারণ আমাদের চিন্তা করার ক্ষমতা, তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অন্যান্য অনেক মানে ইন্টারনেটের প্রভাব, মানুষের কমিউনিকেশন স্কিল, এইগুলোর উপরে অনেক প্রভাব ফেলতেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই জন্য আমরা এটাকে আলাদা করে ফোকাস করার চিন্তা করতেছি। তাহলে আমাদের এই যে 8টা স্কিল আমরা গত ভিডিওতে বলছিলাম যে হিউম্যান স্কিলস, যেগুলো মানবিক দক্ষতা, এই এআইয়ের যুগে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদেরকে আলাদা করবে, তার প্রথমটাই হলো মানে এই যে ক্লিয়ার থিঙ্কিং অ্যাবিলিটি, যেটা সঠিকভাবে পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা। তাহলে ওই গুগল ম্যাপে হারিয়ে যাওয়ার মতো, অথবা ওই যে গুলশান 1 এবং 2 একই মতো লাগার যে সমস্যাটা, সেটাকে কিন্তু আমরা আমাদের সমস্যা বলতে হবে। এটা কিন্তু টেকনোলজির সমস্যা না, এটা কিন্তু গুলশান 1-এরও সমস্যা না, গুগল ম্যাপেরও সমস্যা না, গুলশান 2-এরও সমস্যা না। এই সমস্যাটা আমাদের। আমরা উত্তর খুঁজতে ব্যস্ত, উত্তর খোঁজা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু কি প্রশ্ন করতে হবে, সঠিক চিন্তা কিভাবে করতে হবে, চিন্তাগুলোকে মানে আমাদের ইনফরমেশনগুলোকে কিভাবে গুছিয়ে রাখতে হবে, এইটাই আমাদের সমস্যা হচ্ছে আজকাল। এআই এর এই যুগে আমরা হয়তো এআইকে বলছি যে আমাকে একটা ইমেল লিখে দাও, একটা এসে লিখে দাও, একটা রিপোর্ট লিখে দাও, এই সমস্যার সমাধান করে দাও, এই আইডিয়াটা আমাকে দাও। কিন্তু আমরা এইটা ভাবতে হবে আমাদের যে আসলে এই সমস্যার সমাধানটা আমি কিভাবে ভাবতাম, আমি হলে কিভাবে ভাবতাম, প্রথমত এটা। তারপরে এই সমস্যার সমাধানটা আমি কেন চাচ্ছি, উদ্দেশ্যটা কি আমার, এবং এটার আমি কি ধরনের সমাধান চাচ্ছি, এটাও তো আমরা অনেক সময় বুঝতে পারি না। এআই কিন্তু এখন খুব দ্রুত উত্তর দিতে পারে, কিন্তু এআই এর উত্তর
পাওয়ার আগে বা এআইয়ের উত্তর বোঝার আগে আমাদের আর একটা বিষয় চিন্তা করা, সেটা হলো পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা, ক্লিয়ারিটি অফ থিঙ্কিং, ক্লিয়ারলি চিন্তা করার ক্ষমতাটা, এইটা আমাদের জন্য এখন জরুরি। কিন্তু চিন্তা করা মানে জিনিসটা কি আসলে? চিন্তা তো আমরা সবসময় করি, তাহলে চিন্তা করা বিষয়টাকে এত বারবার হাইলাইট করার কারণটা কি? অনেকে আমরা মনে করি যে বেশি তথ্য জানা মানে অনেকগুলো তথ্য জানাই মানেই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স, কিন্তু ব্যাপারটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে তথ্য জানা ছিল অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক পাওয়ারফুল জিনিস, কিন্তু এখন তথ্য যেহেতু সবার কাছে অ্যাভেলেবল এআই এবং ইন্টারনেটের কারণে, এখন জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন চিন্তা করা মানে শুধু তথ্য জানা না, এখন চিন্তা করা মানে সঠিক প্রশ্ন করতে পারা, এখন চিন্তা করা মানে তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারা, এখন চিন্তা করা মানে কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এটার মধ্যে পার্থক্য করতে পারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন চিন্তা করা মানে সহজভাবে কঠিন বিষয়কে বুঝতে পারা। কঠিন কোনো বিষয়কে সহজভাবে যদি আমি চিন্তা করতে পারি, বুঝতে পারি, এইটা হলো অনেক বড় চিন্তার একটা শক্তি। এবং এটাকেই আমরা এখন বলি যে পরিষ্কারভাবে চিন্তা করতে পারা, থিঙ্কিং ক্লিয়ারলি। ধরা যাক আমার ঘরের মধ্যে একটা আলমারি আছে, এই আলমারির মধ্যে অনেক কাপড়, শার্ট প্যান্ট মোজা অন্যান্য কাপড় চোপড় সব এলোমেলোভাবে সাজানো। এখন যদি আমি বাইরে যাওয়ার সময় সকালে কাপড়গুলো বের করতে চাই, খুঁজতে চাই আমি কোনটা কোনটা দরকার, একটা মোজা দরকার, শার্ট দরকার, প্যান্ট দরকার, টাই দরকার, তো এভাবে আমি যখন খুঁজতে যাব এই এলোমেলো আলমারিতে একটা জিনিস যেটা 2 মিনিটে পাওয়ার কথা সেটা আমার এখন 10-15 মিনিট লেগে যেতে পারে। তারপর অনেক সম্ভাবনা যে অনেক কিছু খুঁজে নাও পেতে পারে, সেটা এই যে এলোমেলোভাবে সাজিয়ে রাখার কারণে। ঠিক একই আলমারি যদি ঠিকঠাক মতো সাজানো থাকতো, ঠিকঠাক মতো সাজানো থাকলে আমি যে কোনো জিনিস বের করতে আমার হয়তো 1 মিনিটেরও কম সময় লাগতো বা আরও কম সময় লাগতো, কয়েক সেকেন্ডেই হয়তো আমি পেয়ে যেতাম। এই যে ঠিকঠাক মতো গুছিয়ে রাখাটা হলো এখানে মেইন পয়েন্ট। এটা না যে কতগুলো কাপড় আলমারিতে আছে বা কতগুলো কাপড় কম আছে বা বেশি আছে, একই ধরনের কাপড়ও যদি থাকে, একই সমান একই সংখ্যক সেম কাপড় চোপড়ও যদি রাখি, গুছিয়ে সঠিকভাবে রাখার কারণে এই যে পরিষ্কারভাবে দেখা যাবে যে আমি কোথায় কোনটা রাখছি, ক্লিয়ারলি আমি দেখতে পাবো। আমাদের মাথার তথ্যগুলোকে আমরা যদি এই আলমারির মতো সঠিকভাবে সাজিয়ে রাখি, তাহলে আমাদের যখন যেই তথ্যটা প্রয়োজন সেই তথ্যটা আমি খুঁজে পাবো। এবং সবচেয়ে বড় কথা হলো তথ্যগুলোর মধ্যে কানেক্ট করতে পারবো, কানেকশন করতে পারবো, যে এই জায়গায় শার্ট, এই জায়গায় প্যান্ট, এই জায়গায় মোজা, এভাবে আমি কানেক্ট করতে পারবো। আমার মাথার তথ্যগুলোকে যদি সাজিয়ে রাখি, তাহলে কোথায় কোন তথ্য থাকে সেটা আমি সাজিয়ে রাখা মানে আমাদের ফিজিক্যালি এইভাবে সাজিয়ে রাখা না, চিন্তার মধ্যেই সাজিয়ে রাখা, সেটা তো আমরা সবাই বুঝি। তাহলে আমার মাথার ভিতরেও আমাদের মাথার ভিতরে এরকম একটা আলমারি আছে। তথ্য যদি এলোমেলো থাকে তাহলে ওই আলমারির মতো পরিষ্কারভাবে আমরা চিন্তা করতে পারবো না, তথ্যটা কাজের সময় খুঁজে পাবো না, আর কাজের সময় যদি তথ্য খুঁজে না পাই সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো না। আর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারার মানেই হলো পরিষ্কারভাবে চিন্তা করতে না পারা। তাহলে এখানে এআই এর সাথে কানেকশনটা কি? এআই আবার কি দোষ করলো এখানে? এআই দোষ করে নাই, এআই তো ভালো জিনিস। এআই আমাদেরকে অনেক কম সময়ের মধ্যে অনেক উত্তর দিচ্ছে, অনেক রেসপন্স দিচ্ছে, কিন্তু এই তথ্যগুলো কোনটা আমার জন্য প্রয়োজন, কোনটা বেশি প্রয়োজন, কোনটা কম প্রয়োজন, এই কানেকশনগুলো করতে হলে আমাদেরকে পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতাটা রাখতে হবে। কোনটা বেশি প্রয়োজন, কোনটাকে কোথায় রাখবো, কোনটাকে বাদ দেবো, এইটা চিন্তা করবে কে? এটা চিন্তা করার কাজ হলো মানুষের, এবং মানুষের সেই পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতাটাই এখানে মুখ্য। এআই এর কাজ ছিল যে তথ্যটা দেয়া, রেসপন্সটা দেয়া, রিপ্লাইটা দেয়া, উত্তরগুলো দেয়া, আর মানুষের কাজ হলো সেই তথ্যগুলোকে পরিষ্কার চিন্তা দিয়ে আলাদা আলাদা করা। ধরা যাক আপনি একজন ডাক্তার, এখন আপনি রোগীর রিপোর্টগুলো হয়তো এআই এর কাছে দিলেন, এআই এর কাছে দিয়ে জানতে চাইলেন যে কী ধরনের সমস্যা হতে পারে, এগুলো অ্যানালিসিস করো। এআই খুব দ্রুত অ্যানালিসিস করে আপনাকে অনেক সাহায্য করলো, বলে দিল যে সম্ভাব্য এই রোগ হতে পারে। কিন্তু ফাইনাল সিদ্ধান্তটা কে দিবে? ফাইনাল সিদ্ধান্তটা হবে এই যে রোগীর সাথে আপনার যে কথা, ইন্টারাকশন, রোগীর যে অভিব্যক্তি, রোগীর যে সমস্যা, রোগীর যে ফিলিংস, রোগীর যে পরিবারের ইতিহাস, তার খাওয়া দাওয়া, জীবনযাত্রা, তার প্রফেশন, তার যে দৈনন্দিন লাইফস্টাইল, এগুলো, খাবারের অভ্যাস, এগুলো জানার পরে আপনার ফাইনাল সিদ্ধান্ত আপনি দিতে পারবেন যে সম্ভাব্য এগুলো হলো আসলে এইটা এক্স্যাক্টলি হতে পারে তার, এবং এটার সমাধান কী হতে পারে। তাহলে ফাইনালি কে সিদ্ধান্তটা দেবে? ডাক্তার। অবশ্যই এআই এখানে অনেক সহযোগী ভূমিকা পালন করলো। এআই হলো ডাক্তারের সহযোগী, এআই ডাক্তার নয়, এআই মানুষ নয়। আবার ধরেন আপনি আমার মতো একজন শিক্ষক, এখন আপনি এআই এর কাছে খুব ভালো একটা লেসন প্ল্যান তৈরি করে নিলেন, প্রেজেন্টেশন তৈরি করে নিলেন, কিন্তু ক্লাসে গিয়ে যখন পড়াতে লাগলেন তখন দেখলেন যে স্টুডেন্টরা এই কিছুই বুঝতেছে না এটার।
তখন এআই তো আপনার পাশে দাঁড়ায় নাই, তাই না, যে পাশেই আছে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, জিজ্ঞেস করা যাবে মোবাইলে, কম্পিউটারে, কিন্তু সেটা তো আর ক্লাসরুম ইনস্ট্যান্ট সম্ভব না সব সময়। আপনাকে টিচার হিসেবে তো আপনার ক্যাপাবিলিটি দেখাতে হবে, শো করতে হবে। এখন আপনাকে একটা মানে স্টুডেন্টরা একটা এক্সাম্পল দিয়ে বোঝে না, আপনাকে ইনস্ট্যান্টলি এক্সাম্পল চেঞ্জ করতে হবে। এইটা দিয়ে বোঝে না, আপনাকে ওই রকম একটা গল্প তৈরি করতে হবে যাতে স্টুডেন্টরা এই জিনিসটা সহজেই বুঝতে পারে। এই যে কঠিন জিনিসকে সহজভাবে উপস্থাপন করাই তো শিক্ষকের কাজ। না হলে তো এআই সব করে দিতে, ইন্টারনেটের সব তথ্য আছে, তারা তো এই সিলেবাসের যে এই বইয়ের মানে আপনার লেকচারের চেয়ে অনেক ভালো ভালো জিনিস, বড় বড় জিনিস তো ইন্টারনেটে অ্যাভেলেবল, এআই এর কাছে অ্যাভেলেবল। তাহলে কেন তারা আপনার ক্লাসে আসবে? আপনি যে আপনি হিউম্যান কানেকশনটা তৈরি করেন, তাদের লাইফের সাথে ওই বিষয়টাকে কানেক্ট করেন, এই জটিল জিনিসটাকে দৈনন্দিন জীবনের মতো করে কানেক্ট করে সহজভাবে বুঝিয়ে দেন, এটাই তো আপনার শিক্ষকতা। এইখানেই তো আপনার হিউম্যান স্কিলস, এইখানেই আপনার ক্লিয়ারলি থিঙ্কিং করার যে স্কোপ। এবং এই পরিষ্কারভাবে যদি আপনি চিন্তা করতে পারেন, জিনিসগুলোকে কানেক্ট করতে পারেন, এটা রিয়েল লাইফ, এটা তার কনসেপ্ট, এইভাবে বললে, গল্প বললে স্টুডেন্টরা বুঝবে, স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ডটা কি, এই সবগুলো আপনি কানেক্ট করতে পারবেন তখনই যখন আপনার এই যে ক্লিয়ারলি থিঙ্কিংয়ের যে স্কিলটা থাকবে। এটাই হলো আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি। একেবারে সবসময় ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে এমন নয়। ভবিষ্যতের সফল মানুষ তারাই হবে যারা পরিষ্কারভাবে চিন্তা করতে পারে, যারা সঠিক প্রশ্ন করতে পারে, যারা জটিল কোনো বিষয়কে সহজ করে ফেলতে পারে, এবং যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সময়ের সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারে। এআই আমার উত্তর লিখে দিতে পারবে, কিন্তু আমার হয়ে আসলে চিন্তা করতে পারবে না। তাই যদি আমরা নিজের চিন্তা করার অভ্যাসটা বাদ দিয়ে এআইকে দায়িত্ব দিয়ে দিই চিন্তা করার, তাহলে কিন্তু আমাদের নিজের যে চিন্তা করার অভ্যাসটা আস্তে আস্তে কমে যাবে। আমাদের নিজের মাথা, নিজের ব্রেন, নিজের প্রসেসটাকে, চিন্তা করার স্কিলটাকে ছুটিতে পাঠাইলে হবে না। একে ছুটিতে পাঠায় আমি এআই এর উপর নির্ভরশীল হয়ে গেলে আমাকে শেষ পর্যন্ত এমন হবে যে 2 আর 2 যোগ করে কত হয় 4, এটার জন্য ক্যালকুলেটর ব্যবহার করা যেরকম, সেরকম আমার হবে যে সকল প্রশ্নের উত্তর আমাকে এআই এর উপর নির্ভরশীল হতে হবে। নিজে যে 2 আর 2 যোগ করে 4 হয়, এই এবিলিটিটাও আস্তে আস্তে হারিয়ে যাবে। এআই আমরা ব্যবহার করব, প্রতিদিন ব্যবহার করব, কিন্তু এআই এর উপর নির্ভরশীল হয়ে নিজের মস্তিষ্ককে ছুটিতে পাঠানো যাবে না। কারণ এআই যতই বুদ্ধিমান হোক না কেন, এআই আপনার জীবনটা যাপন করবে না। আপনার আমার জীবনটা আমাকেই জীবনযাপন করতে হবে। তাই আমরা কিছু কাজ করতে পারি যেটা করলে আমাদের চিন্তা শক্তিও ঠিক থাকবে, এআইকেও ব্যবহার করতে পারবো। এখন থেকে এআই ব্যবহার করার আগে, এআইকে প্রশ্ন করার আগে আমাদের নিজের কাছে প্রশ্ন করতে হবে যে আমি এই উত্তরটা কি জানতে চাচ্ছি, প্রথমত কি জানতে চাচ্ছি, এটা কেন জানতে চাচ্ছি, এবং আমি যদি এইটা উত্তর দিতাম, আমার কাছেই যদি উত্তর জানতে হতো বা নিজেই যদি বলতাম, তাহলে আমি কি বলতাম। এই চিন্তাটা করার পরে তারপরে আমরা এআইকে প্রশ্ন করতে পারি, এআই উত্তর দিবে, তারপরে আমরা সেটা নিজের জাজমেন্ট দিয়ে, থিঙ্কিং দিয়ে চিন্তা করব যে আসলে আমার কথার সাথে কতটুকু মিলল, নতুন কি পেলাম, সেটাকে আমি নিব কি নেব না। তাহলে দেখবেন যে নিজের চিন্তা শক্তি এটাও কমবে না, বরং বাড়বে, এবং এআই আপনার একেবারে পাওয়ারফুল একজন সহযোগী হিসাবে কাজ করবে। আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স মানে আমাদের অরিজিনাল ইন্টেলিজেন্স, চিন্তা করার ক্ষমতা, এবং তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, দুটোকেই আমরা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।